ডিসেম্বর, কালকে শহীদ বুদ্ধিজীবী দিবস। আমি জানি না কালকে ক্যালেন্ডারে ছুটি কিনা। তো আজকে স্যার 16 ডিসেম্বরও কি ক্লাস হবে? না, 16 ডিসেম্বর যে ক্লাস দিবে সে আসলে আমি কিছু বলতে চাই না। 16 ডিসেম্বর আমরা ক্লাস নিতে চাই না, আমরা বিজয় উদযাপন করতে চাই সবার সাথে। কারণ প্রায় প্রতি বছরই এরকম 2-1 জন আছে যারা ক্লাস নিয়ে বিতর্কিত হয়, আমরা ওই পর্যায়ে যাইতে চাই না। তো আমাদের বুক রেফারেন্স এখানে জেনারেল কেমিস্ট্রি আর স্যার একটা প্রশ্ন ছিল। স্যার আমাদের তো সেমিস্টার শেষের দিকে, কিন্তু এখন পর্যন্ত সিলেবাস সবগুলো পাই নাই স্যার, দিবে কবে? সিলেবাস কিসের পাও নাই? স্যার শুধু সয়েল সায়েন্সের মানে পেয়েছি, লেভেল 1 এর, সেমিস্টার 1 এর। সিলেবাস পাও নাই মানে বুঝি নাই আমি তোমার কথা। মানে আমাদের কোন কোন টপিক গুলা পড়ানোর যে একটা লিস্ট থাকে না সিলেবাস অনুসারে। কেন আমি যখন তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রি পড়াইছি সেই সময়ই তো ক্লাসে আমি পাওয়ার পয়েন্টে দেখাইছি না তোমাদের এটা, এবং আমার কাছ থেকে তো মনে হয় কেউ ফটোকপিও করে নিয়ে গেছিল। কিন্তু স্যার এখন তো পাচ্ছি না। আচ্ছা তাহলে তোমরা আবার কেমিস্ট্রিটা দেওয়া হয়েছে। এই যে দেখছো একজন বলছে সেদিন গ্রুপে বলছিলাম, কেউ রেসপন্স করে নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, পুরানো কথা বাদ দাও, এখন নতুন কথা। আমরা এই ইলেকট্রোকেমিস্ট্রির ডেফিনিশন যদি জানতে চাই যে ইলেকট্রোকেমিস্ট্রি কি, তাহলে আমরা দেখি যে ইলেকট্রোকেমিস্ট্রি ইজ দ্য রিলেশনশিপ বিটুইন কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি আসলে বলতে এখানে ইলেকট্রনিক চার্জ বা এই ধরনের মানে ডিসোসিয়েশন হচ্ছে, যে এটাই আমরা বুঝাই। তো ইলেকট্রোলাইটস কারা? A substance that dissolve in water to give an electrically conducting solution is called an electrolyte. এমন একটা সলিউট যারা ওয়াটারে ডিসলভ হয়ে এমন একটা সলিউশন তৈরি করবে যার ভিতর থেকে ইলেকট্রিসিটি পাস করতে পারবে। তো an electrolyte produce ion when it dissolve in water but in varying extent. তাহলে ইলেকট্রোলাইট গুলো পানিতে দ্রবীভূত হলে বিভিন্ন আয়ন তৈরি করে বিভিন্ন পরিমাণে, কেউ কম করে কেউ বেশি করে। যেমন আমি তোমাদেরকে বলছিলাম কার্বক্সিলিক অ্যাসিড পড়ানোর সময় যে কার্বক্সিলিক অ্যাসিড গুলো খুবই কম পরিমাণে বিয়োজিত হয়, আবার অর্গানিক ইনঅর্গানিক অ্যাসিড যেগুলো আছে সেগুলো কিন্তু 100% বিয়োজিত হয়। তাহলে তাদের ভিতরে যে বেশি বিয়োজিত হয় তাকে আমরা স্ট্রং ইলেকট্রোলাইট বলি, যে কম বিয়োজিত হয় তাকে আমরা উইক ইলেকট্রোলাইট বলি। তো স্ট্রং ইলেকট্রোলাইট আর উইক ইলেকট্রোলাইট এর ভিতরে পার্থক্য করার আগে আমরা ইলেকট্রোলাইট আর নন ইলেকট্রোলাইট এদের ভিতরে যদি একটু পার্থক্য করি, যে ইলেকট্রোলাইট কারা? Substances that can conduct electricity when they are in molten state or aqueous and undergo chemical changes. তাহলে যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে তারা উইক ইলেকট্রোলাইট। যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না জলীয় দ্রবণে বা গলিত অবস্থায়, তারা নন ইলেকট্রোলাইট। এক্সাম্পল যদি দেই, আয়নিক সাবস্টেন্স, ডাইলিউট অ্যাসিড সলিউশন, ডাইলিউট অ্যালকালাইন সলিউশন, মল্টেন সল্ট, অ্যাকুয়াস সল্ট সলিউশন, এগুলো হচ্ছে সবই ইলেকট্রোলাইট। আর কোভ্যালেন্ট সাবস্টেন্স যাদের ভিতরে কোভ্যালেন্ট বন্ড থাকে, যেমন ন্যাপথালিন, সুগার সলিউশন, ল্যাটেক্স মানে রাবার যেটা, হাইড্রোজেন ক্লোরাইড ইন অর্গানিক সলভেন্ট। দেখো হাইড্রোজেন ক্লোরাইড ইন অ্যাকুয়াস সলিউশন হইলে সেটা কিন্তু ইলেকট্রোলাইট, যদি সেটা অর্গানিক সলভেন্টের সাথে থাকে তাহলে সেটা নন ইলেকট্রোলাইট। তো এর ভিতরে এখন ইলেকট্রোলাইট গুলোর ভিতরে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, স্ট্রং ইলেকট্রোলাইট আর উইক ইলেকট্রোলাইট। তো একটু আগে যেটা বললাম যে স্ট্রং ইলেকট্রোলাইট কারা? A strong electrolyte is a substance that gives a solution in which almost all the molecules are ionized. যখন সবগুলো মলিকুল আয়োনাইজড হবে, the solution itself is called a strong electrolyte solution. Such solution are good conductor of electricity and have a high value of equivalent conductance at even low concentration. মানে খুব অল্প কনসেন্ট্রেশনেও তারা যেহেতু সবগুলোই বিয়োজিত হয়, তাহলে তাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স অনেক হাই। উইক ইলেকট্রোলাইট গুলো অন দ্য আদার হ্যান্ড, না তাহলে উদাহরণগুলো একটু যদি, স্ট্রং ইলেকট্রোলাইটের উদাহরণ হচ্ছে স্ট্রং অ্যাসিড যেগুলো ইনঅর্গানিক অ্যাসিড, স্ট্রং বেস সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সল্ট, ফিজিক্যালি অল সল্ট আর স্ট্রং ইলেকট্রোলাইট। কিন্তু কতগুলো আবার আছে যারা উইক ইলেকট্রোলাইট, সেগুলো আমরা যদি দেখি, উইক ইলেকট্রোলাইট ইজ এ সাবস্টেন্স দ্যাট গিভস এ সলিউশন ইন হুইচ অনলি এ স্মল পোরশন অফ দি সলিউট molecular ionized. Such a solution is called a weak electrolyte solution that has a low value of equivalent conductance. তাহলে এই ক্ষেত্রে খুব অল্প পরিমাণে যদি আয়োনাইজড হয় তো তাদেরকে আমরা উইক ইলেকট্রোলাইট বলি, তারা খুব কম পরিমাণে বিদ্যুৎ কন্ডাক্ট করতে পারে। উইক ইলেকট্রোলাইট কারা? উইক অ্যাসিড যারা, অল অর্গানিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড,
এছাড়াও সালফিউরাস অ্যাসিড আর এক্সাম্পল অফ উইক ইলেকট্রোলাইট, উইক বেস, অর্গানিক বেস যারা অ্যালকাইল অ্যামাইন আর উইক ইলেকট্রোলাইট, সল্ট। আগে বললাম সব সল্টই স্ট্রং ইলেকট্রোলাইট, কিন্তু কতগুলো সল্ট আছে যেমন মার্কারি ক্লোরাইড, লেড অ্যাসিটেট, এগুলো উইক ইলেকট্রোলাইট। তো এই যে উইক ইলেকট্রোলাইট এগুলো নিয়েই আজকে আসলে আমাদের আলোচনা। সাম ইলেকট্রোলাইটস ডিসলভ ভেরি স্পেয়ারিংলি, যেমন সিলভার ক্লোরাইড, বেরিয়াম সালফেট, লেড ক্লোরাইড আর ভেরি উইক ইলেকট্রোলাইট। তাহলে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে সল্ট কয়েকটা এবং কিছু কিছু সল্ট আছে যারা স্পেয়ারিংলি সলিউবল, মানে খুব অল্প পরিমাণে সলিউবল হয়। স্পেয়ারিংলি সলিউবল বলতে আমরা বুঝি যে গাড়ির স্পেয়ার পার্টস এর নাম শুনছো না তোমরা? স্পেয়ার পার্টস বলি আমরা, মানে খুচরা যন্ত্রাংশ, ছোট ছোট যন্ত্রাংশ। তো স্পেয়ারিংলি সলিউবল বলতে আমরা বুঝি যেটা খুব অল্প পরিমাণে, মানে ছোট ছোট ভাবে যেটা সলিউবল হয়, সেই স্পেয়ার পার্টস থেকে আসছে স্পেয়ারিংলি সলিউবল। তাহলে এই যে সাম ইলেকট্রোলাইট হুইচ ডিসোসিয়েট ভেরি স্পেয়ারিংলি, যেমন সিলভার ক্লোরাইড, বেরিয়াম সালফেট, লেড ক্লোরাইড, তারাও উইক ইলেকট্রোলাইটের পর্যায়ে পড়ে। আমাদের আজকের আলোচনা এই যে উইক ইলেকট্রোলাইট যারা স্পেয়ারিংলি সলিউবল তাদের উপরেই সীমাবদ্ধ থাকবে। স্যার স্ট্রং ইলেকট্রোলাইটস এর আরেকবার বলিয়েন তো স্যার। স্ট্রং ইলেকট্রোলাইট হচ্ছে যারা 100% ডিসোসিয়েট করবে এবং গুড ইলেকট্রিসিটি কন্ট্যাক্ট করতে পারবে, মানে বেশি বেশি যার ভিতরে ইলেকট্রিসিটি পাস করতে পারবে, তারা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। যেমন স্ট্রং অ্যাসিড, দেখো HCl জলীয় দ্রবণে আসলেই হাইড্রোজেন আর ক্লোরাইড আয়নে পরিণত হবে এবং সেই ক্ষেত্রে কোনো আনডিসোসিয়েটেড মলিকিউল থাকবে না, পুরাটাই তোমার ডিসোসিয়েশন করবে। স্ট্রং বেস, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলোর ক্ষেত্রেও তাই। আর সল্ট, প্র্যাকটিক্যালি অল সল্ট, সোডিয়াম ক্লোরাইড বলো, পটাশিয়াম ক্লোরাইড বলো, যে কোনো সল্টই পানিতে কিন্তু দ্রুত বিয়োজিত হয়। বাঁচাবে তখন যাবো, তারপরে বাসা যাবো সবাই মিলে ইনশাআল্লাহ, তারপর করতেছি। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ খাওয়া দাওয়া ইনশাআল্লাহ। এই মাইক্রোফোন অফ করো, মিউট করো, মিউট। ক্লাসের ভিতরে স্যার ও ঝগড়া নিয়ে ব্যস্ত স্যার, স্যার আপনি ওরে মিউট করে দেন। স্যার মিউট করে দেন স্যার, ঘর বাড়ির ঝগড়া শুরু হয়ে গেছে। আচ্ছা মিউট করে দিলাম সবাইকে। আচ্ছা, তো এতক্ষণ ছিল স্ট্রং উইক ইলেকট্রোলাইট। এখন যদি আমরা একটু আয়নিক ইকুইলিব্রিয়ামে আসি, উইক ইলেকট্রোলাইট ডিসোসিয়েট পার্শিয়ালি ইন সলিউশন, এটা আমরা বললাম। When a sample of weak electrolyte is added to a solvent, it begin to dissolve and then it also begin to dissociate. তাহলে প্রথমে তুমি যখন একটা উইক ইলেকট্রোলাইটকে সলিউশনের ভিতরে নিয়ে আসবা বা পানির ভিতরে অ্যাড করবা, তখন কিন্তু সেটা প্রথমে ডিসলভ হইতে থাকবে, দ্রবীভূত হইতে থাকবে এবং পরে আস্তে আস্তে সেটা ডিসোসিয়েট করবে, আয়নিত হইতে থাকবে। ইনিশিয়ালি যদি প্রথম দিকের কথা চিন্তা করি, রেট অফ ডিসোসিয়েশন ইজ হায়ার, প্রথম দিকে প্রচুর পরিমাণে ডিসোসিয়েট করবে। আস্তে আস্তে এই ডিসোসিয়েশনের রেট কমতে থাকবে এবং রিকম্বিনেশনের রেট বাড়তে থাকবে। যখন কিছু আয়ন প্রডিউস করবে ইন সলিউশন, দি প্রসেস অফ রিকম্বিনেশন অফ পজিটিভ এন্ড নেগেটিভ আয়ন টু ফর্ম আনডিসোসিয়েটেড মলিকিউল বিগিনস, দ্যাট ইজ দ্য রেট অফ রিকম্বিনেশন অফ আয়ন which is smaller in the initial stage. তাহলে ইনিশিয়াল স্টেজে আমরা যদি বিক্রিয়াটা দেখি, যে এরকম যদি বিক্রিয়া হয় যে প্রথমে একটা স্পেয়ারিংলি সলিউবল উইক ইলেকট্রোলাইট, যেমন আমার এখানে আছে অ্যাসিটিক অ্যাসিড, সেটা ডিসোসিয়েশন করবে অ্যাসিটেট আয়ন আর প্রোটনে। তাহলে প্রথম দিকে যে ডিসোসিয়েশন রেট এটা বেশি থাকবে এবং এক সময় যখন এই আয়নে পরিণত হবে, এই আয়নগুলো আবার রিকম্বিনেশন করে এই অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। তো এই যে প্রথম দিকে যে ডিসোসিয়েশন রেট এটা বেশি থাকবে, রিকম্বিনেশন রেট কম থাকবে, কিন্তু লাস্টের দিকে যে এই রিকম্বিনেশন রেট বেড়ে যাবে, ডিসোসিয়েশন রেট কমতে থাকবে। তাহলে এই যে মাঝামাঝি যে পর্যায়, যখন রেট অফ ডিকম্পোজিশন আর রেট অফ আয়োনাইজেশন আর রেট অফ রিকম্বিনেশন যখন সমান হবে, সেই পর্যায়টাকে আমরা ইকুইলিব্রিয়াম বলি। Gradually, the rate of recombination increases as the concentration of ion in the solution increases. At the same time, the rate of dissociation of molecule decreases. তাহলে
যখন একটা বাড়তেছে তখন আরেকটা কমতেছে, তো এক পর্যায়ে যে দুইটা যখন সমান হবে আফটার সাম টাইম দি রেট অফ ডিসোসিয়েশন এন্ড দি রেট অফ কম্বিনেশন becomes equal. This is called ionic equilibrium of weak electrolyte in solution. তাহলে এই আয়নিক ইকুইলিব্রিয়ামে কি কি ঘটে তার উপরে ভিত্তি করে আজকে আমাদের ক্লাস। Thus, each weak electrolyte has a characteristic equilibrium constant at a given temperature. তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এট এ গিভেন টেম্পারেচার। তোমরা জানো টেম্পারেচারের কারণে কিন্তু সলিবিলিটি বাড়ে বা আয়োনাইজেশনও সেক্ষেত্রে কিছুটা এফেক্ট করে, যেহেতু সলিবিলিটির সাথে রিলেটেড। তো আমাদের উইক ইলেকট্রোলাইট গুলো তাদের প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকে, কারণ সবাই একই পর্যায়ে ইকুইলিব্রিয়ামে আসে না। For weak electrolyte of general formula AB, the equilibrium constant can be represented as follows. তাহলে AB যদি ডিসোসিয়েট করে A আর B আবার রিকম্বাইন করে আবার AB তৈরি হতে পারে, তাহলে তাদের যদি আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেখি তাহলে K equal to A এর concentration আর B concentration divided by AB concentration, where K is called the dissociation constant. তাহলে এই যে উইক ইলেকট্রোলাইটের এখানে যদি আমরা ল অফ মাস অ্যাকশন প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি কিভাবে। অসওয়াল্ড সাহেব উনি একটা থিওরি দিলেন এই ল অফ মাস অ্যাকশন করে। According to Ionic theory of dissociation of electrolyte in solution, an equilibrium exists between ionized and undissociated molecule of weak electrolyte. একটু আগে আমরা যেটা দেখলাম, Ostwald noticed that the law of mass action can be applied satisfactorily for such equilibrium in weak electrolyte solution. He established an equation for weak electrolyte in solution by applying law of mass action. কিভাবে? The equation known as Ostwald dilution law. তাহলে আমরা যদি সেটা দেখি কি করেছিলেন উনি, Ostwald dilution law equation can be deduced as follows. কিভাবে? Let us suppose AB is a weak electrolyte and 1 gram mole, 1 gram mole বলতে আমরা বোঝাচ্ছি 1 মোল যতটা তত গ্রাম, 1 gram mole dissolved in V liter solution. 1 gram mole যদি V liter সলিউশনে থাকে তাহলে এইটার কনসেন্ট্রেশন হবে 1 gram mole by mass by volume, তাহলে এটার কনসেন্ট্রেশন হবে 1 by V of a degree of if the degree of dissociation of AB at equilibrium is alpha, then আমরা এইভাবে লিখতে পারি যে AB থেকে যে ডিসোসিয়েশন হলো তাহলে ইকুইলিব্রিয়ামে যে 1 থেকে আলফা পরিমাণ কমে যাবে, আর আলফা A পজিটিভ চার্জযুক্ত আয়ন আর আলফা B নেগেটিভ চার্জযুক্ত আয়ন তৈরি হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ল অফ মাস অ্যাকশন প্রয়োগ করতে চাই তাহলে at equilibrium the concentration of them are AB এর কনসেন্ট্রেশন হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই তার ভলিউম মোল পার লিটার, এর কনসেন্ট্রেশন হচ্ছে আলফা বাই ভি মোল পার লিটার, আর বি এর হচ্ছে আলফা বাই ভি মোল পার লিটার। তাহলে এইটাকে যদি আমরা আগের যে ইকুয়েশন ছিল সেখানে ফেলি তাহলে কি আসে? ল অফ মাস অ্যাকশনে the rate of dissociation AB is directly proportional to 1 minus alpha divided by V. তাহলে AB equal to K 1 minus alpha by V, এখানে কনস্ট্যান্ট নিয়ে আসলাম একটা। তাহলে রেট অফ রিকম্বিনেশন অফ A and B, তাদের যে আলাদা আলাদা রিকম্বিনেশন সেইটার যদি আমরা ই করি A এর কনসেন্ট্রেশন ইনটু B এর কনসেন্ট্রেশন, তাহলে K2 আলফা বাই V ইনটু আলফা বাই V, সেখানে আলফা বাই V স্কয়ার দিয়েছি এখানে। তাহলে এইটার ইকুইলিব্রিয়ামে রেট অফ ডিসোসিয়েশন আর রেট অফ রিকম্বিনেশন তাদের রেট সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি K1 1 minus alpha by V equal to K2 alpha by V square. তো এই ক্ষেত্রে K1 by K2 যদি আমরা ভাগ করি, K1 by K2 equal to alpha square by V আর 1 minus alpha, মানে এখানে আলফা স্কয়ার আর ভি স্কয়ার যদি করি তাহলে এইটা কাটাকাটি হয়ে যায় ভি তে, তো একটা ভি থাকে, তাহলে আলফা স্কয়ার 1 minus alpha by V, এইটুকু বোঝার কথা তোমাদের। তো এইখানে দেখো K1 by K2 এটাকে যদি আমরা একটা কনস্ট্যান্ট ধরি K, তো তার আগে এখানে 1 by V আমরা এটাকে বলতে পারি কনসেন্ট্রেশন বা C, তাহলে এখানে আমরা লিখতে পারি আলফা স্কয়ার C ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। তাহলে এইখানে K যদি আমরা একটা কনস্ট্যান্ট ধরি তাহলে এখানে K ইকুয়াল টু আলফা স্কয়ার C ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, এটা ইকুয়েশন নাম্বার 1, যেখানে K হচ্ছে এইটার equilibrium constant. In equation 1 shows the relation between degree of dissociation and concentration.
তাহলে আগে কিন্তু আমরা দেখলাম যে ইকুইলিব্রিয়ামে রেট অফ ডিসোসিয়েশন আর রেট অফ রিকম্বিনেশন তারা সমান, এবং তাদের যদি মাস অ্যাকশন প্রয়োগ করি তাহলে তাদের যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট সেইখান থেকে আমরা দেখতেছি যে তাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন সেইটা কনসেন্ট্রেশনের সাথে একটা রিলেশনশিপ আছে, যে 1 মাইনাস আলফা আলফা যদি আবার আগে যাই তাহলে আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। তাহলে এই যে কনসেন্ট্রেশন এর সাথে এটার রিলেশনশিপ আছে ডিসোসিয়েশনের। এই ইকুয়েশনটা অসওয়াল্ডের ডাইলুশন ল নামে পরিচিত, হোয়ার কে ইজ নোন অ্যাজ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এগেন এট কনস্ট্যান্ট টেম্পারেচার কে ইজ কনস্ট্যান্ট, মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই কে টা কনস্ট্যান্ট ওই সলিউটের ক্ষেত্রে বা ওই কম্পাউন্ডের ক্ষেত্রে। If a very weak electrolyte, the degree of dissociation alpha is very small, then we can write 1 minus alpha equal to 1. কেন? তোমরা জানো যে ফর্মিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এগুলোর ক্ষেত্রে আমরা বলছিলাম যে 1% to 5%, মানে ধরো 1% ডিসোসিয়েট করে। এখন 1 মোল পার লিটারের ভিতরে যদি 1%, এটা খুবই নগণ্য, সেটাকে কিন্তু আমরা 1 মাইনাস আলফা সেটাকে আবার 1 ও লিখতে পারি, যেহেতু এটা খুবই নগণ্য পরিমাণে ডিসোসিয়েট করে। তাহলে সেই ক্ষেত্রে ডাইলুশন ল, ওই অসওয়াল্ডের যে ডাইলুশন ল, যে কে ইকুয়াল টু আলফা আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু সি, সেক্ষেত্রে 1 মাইনাস আলফা মানে 1, তাহলে এটা কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি আলফা বা ডিসোসিয়েশন রেট যদি আমরা বের করি, রুট কে বাই সি, এটা ইকুয়েশন 2 আমরা দিচ্ছি। তাহলে এখানে ডিসোসিয়েশনের রেট বা রিকম্বিনেশনের রেট তাহলে কত হচ্ছে সেটা কিন্তু তোমার আমরা বের করতে পারতেছি যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ডিভাইডেড বাই তার কনসেন্ট্রেশন এর বর্গমূল। তো সেই ক্ষেত্রে for a weak electrolyte the degree of dissociation is alpha is proportional to the square root of its dissociation k and inversely proportional to the square root of its concentration। এইটাই আসলে এই অসওয়াল্ডের যে ডাইলুশন ল সেটার মূল কথা, যে একটা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশন যেটা, মানে কতটুকু ডিসোসিয়েট করবে সে, is proportional to square root of its dissociation constant k and inversely proportional to the square root of its concentration। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, কনসেন্ট্রেশন বাড়লে কি হচ্ছে, যদি বর্গমূল মানে কনসেন্ট্রেশন বাড়লে এখানে ডিসোসিয়েশন রেট কিন্তু কমে যাচ্ছে, খেয়াল করো। জি স্যার। তো আমরা পরের ইসে যদি যাই, যে সি যদি 1 হয়, মানে 1 গ্রাম মোল অফ ইলেকট্রোলাইট যদি ডিজলভ থাকে, তাহলে সি এর মান যদি আমরা 1 ধরি 1 লিটার সলিউশনে, তাহলে সেখানে আমরা আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কে দিতে পারি, মানে ডিসোসিয়েশন রেট তার ডিসোসিয়েশন কনস্ট্যান্টের বর্গমূলের সমান। That is the degree of dissociation for a molar solution, যদি 1 molar solution হয় of a weak electrolyte is equal to the square root of its dissociation constant, মানে ডিসোসিয়েশন কনস্ট্যান্টের সাথে এইটা ডিসোসিয়েশন কনস্ট্যান্টের বর্গমূলের সমান, কতটুকু রেট অফ বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন হবে। Again, when an electrolyte dissociate 50% of its total concentration, then from equation 1, প্রথম ইকুয়েশন থেকে যদি আসি, তাহলে k equal to alpha square c divided by 1 minus alpha, তাহলে 50% মানে 0.5, ধরো 1 যদি থাকে তাহলে তার অর্ধেক, তাহলে 0.5 স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 0.5 ইনটু c, তাহলে 0.5 c। তাহলে যদি কোনো ইলেকট্রোলাইট 50 ভাগ ডিসোসিয়েট করে তার টোটাল কনসেন্ট্রেশনের, তাহলে আমরা বলতে পারি এইখান থেকে যে কে এর দ্বিগুণ বা ডিসোসিয়েশন কনস্ট্যান্টের দ্বিগুণ যদি ইলেকট্রোলাইট থাকে কোথাও, তাহলে সেখানে তার টোটাল হাফ পরিমাণ ডিসলভ হবে। At a concentration twice of a K, and weak electrolyte dissociate half of its total amount dissolved, মানে আমার যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ছিল এইটার দ্বিগুণ যদি কনসেন্ট্রেশন থাকে, তাহলে সেখানে আমার তার অর্ধেক পরিমাণ ডিসোসিয়েট করবে। এইটাই আসলে এখান থেকে আমরা বলতে পারতেছি। তো এইখান থেকে আমরা একটা অঙ্ক যদি করি, যেহেতু টেম্পারেচারের কারণে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ফিক্সড, এইটা কিন্তু প্রত্যেকটা
ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলাদা। তাহলে at 25 ডিগ্রি সেলসিয়াস in a solution of 0.1 normal formic acid 4.5% of its dissociation, calculate the dissociation constant। এখানে 0.1 নরমাল না 0.1 মোলার হলে ভালো হতো। আলফা ইকুয়াল টু 4.5%, তাহলে 4.5 ডিভাইডেড বাই 100 মানে 0.045, আর কনসেন্ট্রেশন 0.1 সম্ভবত মোলার হবে, এটা 0.1 মোলার। ফাইন্ড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে। তাহলে সলিউশন, উই নো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে ইকুয়াল টু আলফা স্কয়ার সি বাই 1 মাইনাস আলফা। তাহলে এখানে আলফা দেওয়া আছে হচ্ছে তোমার 0.45, আর এখানে তোমার কনসেন্ট্রেশন এটা মোলার 0.1 মোলার। তাহলে 1 মাইনাস আলফা নিচে যদি ভাগ করো তাহলে এখানে তোমার কে এর মান আমরা পেয়ে যাচ্ছি। খুব সহজ একটা প্রবলেম, কিন্তু এটা যদি আরেক, হ্যাঁ বলো স্যার। এই যে ফর্মিক অ্যাসিডটাকে আমরা সংকেত লিখে ভেঙে নিচে দেখাই দেব না, এটা আলফা, এটা আলফা 1 মাইনাস আলফা, নাকি ডাইরেক্ট সূত্র বসাই দেব, অ্যাপ্লাই করব? এইখানে তো ফর্মিক অ্যাসিডের ডিসোসিয়েট মানে টোটাল রেট অফ ডিসোসিয়েশন, আমি যদি আবার সেই প্রথমে যাই যে এখানে আলফা, আমরা তো ইকুইলিব্রিয়াম দেখাচ্ছি না, আমরা অলরেডি আরো কতগুলো স্টেপ পরে চলে আসছি। আমরা তো অসল্ট ডাইলুশন লর যে ইকুয়েশন সেটা বসাইছি এখানে। তোমার যে ইকুইলিব্রিয়ামে যে তোমার কে ওয়ান যেটা আমরা বলছিলাম যে আলফা স্কয়ার, কে1 ছিল কে1 ছিল হচ্ছে 1 মাইনাস আলফা, আর কে2 ছিল হচ্ছে কে1 ছিল 1 বাই 1 মাইনাস আলফা, আর কে2 ছিল 1 বাই আলফা ইনটু 1 বাই আলফা, যদি আমরা প্রথম দিকে যাই যেখান থেকে ইকুয়েশনটা আসছে। এই যে therefore an equilibrium the concentration of them, তাহলে এই যে এই অংশটা আসছে যে 1 মাইনাস আলফা বাই ভি আলফা বাই ভি আলফা বাই ভি, তাহলে এইটা আমার আর ওইখানে দেখানোর দরকার নাই, কারণ আমরা অলরেডি তোমার এইখান থেকে ইকুয়েশন শুরু করছি। এই যে ইকুয়েশনটা 1 এইখান থেকে শুরু করছি, তাহলে এতটুকু আর তোমার ওইখানে দেখানোর দরকার নাই। আমার এই আলফা তোমাদের অঙ্কে দেওয়া থাকবে এবং সেখানে কনসেন্ট্রেশনও দেওয়া থাকবে, তাহলে সেখানে ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা বের করতে বলছে। এত সহজ অঙ্ক পরীক্ষায় আসে না। আর একটু কঠিন অঙ্কের কথা যদি আমরা দেখি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে তো স্যার আলফা স্যার হচ্ছে সমবিভাজিত হইলো, স্যার যদি কখনো ফ্র্যাকশনাল নাম্বার আছে যেমন স্যার 2/3 বা 1/3 এরকম, তখন তো স্যার হচ্ছে এই সূত্রটা কি খাটবে না তো স্যার? মানে 2/3 মানে বুঝি নাই। মানে স্যার আলফাটারি মানে হচ্ছে স্যার কোন একটা মোলের মানে স্যার কম্পোনেন্টের স্যার এত অংশ বিয়োজিত হইলো, মানে সমান না স্যার? হ্যাঁ, যতটুকু বিয়োজিত হইলো টোটাল কনসেন্ট্রেশন থেকে তো ততটুকু কমে যাবে। এখন হ্যাঁ, জি তোমার স্যার। একটা হইতে পারে যদি সেই ক্ষেত্রে মানে যদি সেই ক্ষেত্রে তোমার তাদের চার্জ ডিফারেন্ট থাকে, তারা যদি যোজ্যতা ডিফারেন্স থাকে, ধরো বেরিয়াম ক্লোরাইড BaCl2, তাহলে দুইটা ক্লোরিন ডিসোসিয়েট করতেছে, সেই ক্ষেত্রে সেটা পাওয়ার হবে। আমি আসতেছি, সেই পর্যন্ত যাই নাই এখনো। তুমি যেটা বলতেছো আমি সেটা ধরছি। জি স্যার। আচ্ছা, তো এরপরে যেমন অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে তার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এর মান দেওয়া আছে, এবং সেই ক্ষেত্রে তার 3%, সেটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আলফা হচ্ছে 3%, তাহলে তার কনসেন্ট্রেশন কত? তাহলে কে এর মান দেওয়া আছে, আলফা হচ্ছে 3% মানে 3/100 0.03, এবং তার কনসেন্ট্রেশন বের করতে হবে। তাহলে কে ইকুয়াল টু আলফা স্কয়ার সি 1 মাইনাস আলফা। তো এখানে আমরা আলফার মান বসাই দিছি, কে এর মান বসাই দিছি, এখান থেকে সি এর মান বের হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত খুব সহজ অঙ্ক। এরপরে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে সি নরমাল দেওয়া আছে। এটা মোলার হবে, এখানে সবগুলোই নরমাল দেওয়া আছে, এটা সবগুলো মোলার হবে। স্যার ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এগুলো তো আপনার লঘু অ্যাসিড, তাহলে এগুলোর ক্ষেত্রে কি 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1 ধরতে হবে না? 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1 সেটা তো আমরা পরবর্তীতে, আমরা তো এইটা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে কাজ করতেছি, এখনো তো 2-3 ইকুয়েশন আসেই নাই। তুমি আমার কথা বোঝো নাই মনে হয়। ধরো আমরা এই যে প্রথম যে ইকুয়েশন,
এই যে 1 নাম্বার ইকুয়েশন, এইখানেই আমরা এই সূত্র বসাচ্ছি, কারণ এখানে তোমার আলফাও দেওয়া আছে, সিও দেওয়া, কেও দেওয়া আছে, সিও দেওয়া আছে। তোমার যখন আরো স্পেয়ারিংলি সলিউবল হবে, আরো উইক ইলেকট্রোলাইট হবে, সেই ক্ষেত্রে আমরা আলফার মান 0 ধরবো। সেটা আরো পরে। আমরা আলফার মান কখন 0 ধরছি? যখন তোমার উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আবার আরেকটা সূত্রে গেছি, যখন কে ইকুয়াল টু আলফা স্কয়ার সি, এই সূত্রে আসছি। কিন্তু যখন তোমার আলফার মান দেওয়া আছে, তখন তুমি কিন্তু এই আলফার 1 মাইনাস আলফা সমান সমান 0 ধরতে পারো না। যখন আলফার মান দেওয়া নাই, খুবই নগণ্য, তখন তুমি 1 মাইনাস আলফা। আচ্ছা, এরপরে শোনা যাচ্ছে না? কে কি বলতেছো? এরপরে আমরা সলিবিলিটি এন্ড সলিবিলিটি প্রোডাক্টে যাব, যেখানে একটু আগে একটা ছেলে বললাম যে যদি তাদের ডিফারেন্ট নাম্বার অফ আয়ন তৈরি হয়, সেই ক্ষেত্রে কি হবে। সলিবিলিটি বলতে আমরা কোন একটা সলভেন্ট এর ভিতরে, মানে সাবস্টেন্স কোন একটা সলভেন্টের ভিতরে স্যাচুরেটেড সলিউশনে কতটুকু কনসেন্ট্রেশন আছে, সেটাই আমরা তার সলিবিলিটি বলি। দি সলিবিলিটি অফ এ সাবস্টেন্স ইন এ সলভেন্ট is its concentration in the saturated solution. স্যাচুরেটেড সলিউশন বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট টেম্পারেচারে যেটুকু পরিমাণ ম্যাক্সিমাম দ্রবীভূত হইতে পারে, যার পরে আর কোনো সলিবিলিটি থাকে না, সেইটাকেই আমরা ম্যাক্সিমাম সলিবিলিটি সলিউশন বলি। এবং সেই যে সলভেন্টের ভিতরে যতটুকু সলিউট থাকবে, সেটাকে সলিবিলিটি বলি। তাহলে এইখানে solubility of a solute may be represented in grams per 100 milliliter of solution. Grams per 100 milliliter of solution কে আমরা percent solution ও বলি। It can also be expressed in moles per liter. Moles per liter বা molarity হিসেবে আমরা এটা প্রকাশ করি, যেটা একটু আগে আমরা দেখলাম। তো molar solubility is defined the number of moles of substance per 1 liter of the solution, এবং সবগুলোই কিন্তু নির্দিষ্ট টেম্পারেচারে। তোমরা জানো যে কোন সলিউশনের যদি আমরা টেম্পারেচার বাড়াই দিই, তো সেইটার স্যাচুরেশন লেভেল আরো বেড়ে যায়, মানে আরো বেশি তার ভিতরে সলিউট অ্যাড করা যায়। তো নির্দিষ্ট টেম্পারেচারে এই সবগুলো ঘটনা ঘটতেছে। দি ভ্যালু অফ সলিবিলিটি অফ এ সাবস্টেন্স ডিপেন্ডস অন দি সলভেন্ট এন্ড দি টেম্পারেচার। যদি সলভেন্ট আলাদা আলাদা করে করো, তাহলে তাদের সলিবিলিটি কম বেশি হইতে পারে। টেম্পারেচার ওঠানামা করলেও সলিবিলিটি কম বেশি হইতে পারে। জেনারেল রুল ফর সলিবিলিটি: লাইক ডিসলভ লাইক। পোলার সলভেন্ট গুলো পোলার কম্পাউন্ডকে সলিবল করবে, নন পোলার গুলো নন পোলারকে সলিবল করবে। এখন যদি আমরা পোলারের সাথে পোলারের সলিবিলিটি দেখি, যেমন পানির ভিতরে যদি সোডিয়াম ক্লোরাইড দেখো, আর নন পোলারের ক্ষেত্রে যদি ধরো কার্বন হেক্সেন বা এই ধরনের কোন সলভেন্টের ভিতরে যদি তুমি বেনজিন কি বলে অন্য কোন ফ্যাট বা এই ধরনের কোন নন পোলার সলিউটের সলিবিলিটি দেখো, তাহলে তাদের ক্ষেত্রে লাইক ডিসলভ লাইক, মানে যে ধরনের সলভেন্ট সেই ধরনের সলিউটকে তারা ডিসলভ করবে। এখন সলিবিলিটি প্রোডাক্ট, তোমরা একটু এই ফাঁকে আমার মনে হয় অ্যাটেন্ডেন্সটা দিতে থাকো এই ইসের ভিতরেই। আরেকটা ক্লাস শুরু হবে, 12টা অলরেডি বেজে গেছে। তো আমি এই সলিবিলিটি প্রোডাক্টের ডেফিনেশনটা যে আজকের এখানে শেষ করব, আরেকটা তোমাদের স্পেশাল ক্লাস আমার নিতে হবে। সলিবিলিটি প্রোডাক্ট আমরা সেই যে দেখো প্রথম দিকে বললাম যে কিছু কিছু সলিউট আছে যারা স্পেয়ারিংলি সলিবল ইন ডিফারেন্ট সলভেন্ট, যেমন সিলভার ক্লোরাইড, বেরিয়াম সালফেট, যেগুলো উইক ইলেকট্রোলাইট হিসেবে স্পেয়ারিংলি সলিবল ছিল ওয়াটারে। এই ধরনের সল্ট গুলোর স্যাচুরেটেড সলিউশন ভেরি ডাইলুট, কারণ তারা খুব অল্প পরিমাণে পানিতে সলিবল হওয়ার পরেই আর কিন্তু সলিবল হইতে চায় না, এবং তারা খুব লো কনসেন্ট্রেশনেই স্যাচুরেশন লেভেলে চলে যায়। তাহলে এখানে যদি ল অফ মাস অ্যাকশন এখানে আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? ইফ এ স্যাচুরেটেড সলিউশন অফ সিলভার ক্লোরাইড ডিসোসিয়েট অ্যাজ ফলোস, তাহলে সিলভার ক্লোরাইড সলিড থাকবে, কিছুটা সলিবল হবে, আবার সেটা সলিডে চলে আসবে, যেহেতু তারা স্পেয়ারিংলি সলিবল, মানে সেখানে সলিড অবস্থায় থাকবে। সেই সলিবল স্পেয়ারিংলি সলিবলের কিছু অংশ আবার আয়োনাইজড হবে, তারা আবার তোমার ডিআয়োনাইজড ফর্মে আসবে, সেইটাই আবার সলিড ফর্মে চলে আসবে। এই যে টোটাল একটা ফেনোমেনা এখানে, যে সিলভার ক্লোরাইডের সামান্য কিছু অংশ তারা সলিবল হবে, তার সামান্য কিছু অংশ আয়োনাইজড হবে, সেই আয়োনাইজড এর কিছু অংশ আবার রিকম্বাইন করে সিলভার ক্লোরাইড তৈরি হবে, তার কিছু অংশ আবার
রিকম্বাইন করে বা সলিড ফর্মে চলে আসবে। এই যে স্প্যারিংলি সলিবল সিলভার ক্লোরাইডের ডিসোসিয়েশনের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটবে। তো যদি স্প্যারিংলি সলিবল না হতো তাহলে আমরা প্রথম যেটা সলিড এটা লিখতাম না, যে সলিবল কিন্তু আয়োনাইজেশন কম হচ্ছে, যেমন ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ল অফ মাস অ্যাকশন দেই তাহলে এখানে এর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে ইকুয়াল টু এটার কনসেন্ট্রেশন ইনটু এটার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই যে সিলভার ক্লোরাইড ছিল তার কনসেন্ট্রেশন। এজি আর সিএল এর কনসেন্ট্রেশনের গুণফল যেটা, তাকে আমরা কনস্ট্যান্ট ইনটু সিলভার ক্লোরাইডের কনসেন্ট্রেশন। তাহলে একটা যদি ইকুইলিব্রিয়াম থাকে, যে স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে আয়নিক সলিড আর তোমার সলিউশনের যে আয়নগুলো থাকবে তার ভিতরে যে কনস্ট্যান্ট, সেই স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে আমরা এইখানে ইকুইলিব্রিয়াম স্টেটের কথা বলতে পারি। অ্যাট ইকুইলিব্রিয়াম দি solute continue to dissolve at a rate of exactly match the reverse process, মানে উল্টা দিকে যতটুকু ডিসলভ হবে ঠিক ততটুকুই আবার রিকম্বাইন করবে। The return of the solute from the solution, now the solution is to be saturated। তাহলে স্যাচুরেটেড এর ক্ষেত্রে তোমার যতটুকু তোমার সলিউশনে আসবে ঠিক তার ততটুকুই কিন্তু আবার ওই তলানি হিসেবে সলিড আকারে নিচে পড়ে জমা হয়ে থাকবে। তো এই যে মাঝখানে যে ইকুইলিব্রিয়াম, সেই ইকুইলিব্রিয়ামে আমরা যদি কনসেন্ট্রেশন অফ আনডিসোসিয়েটেড সিলভার ক্লোরাইড যেটা তোমার সলিড থাকবে নিচে জমা, সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। আর বিকজ ইট রিমেইনস ইকুইলিব্রিয়াম উইথ সলিড সিলভার ক্লোরাইড এন্ড বাই এনি কনভেনশন ইট ইজ টেকেন অ্যাজ ইউনিটি। তাহলে সিলভার ক্লোরাইডকে আমরা যদি একক হিসেবে ধরি, ধরো গ্রাম পার মোল বা এই ধরনের, এবং এটাকে যদি আমরা 1 লিখি, তাহলে আমাদের ওই ল অফ মাস অ্যাকশনের ইকুয়েশনটা কেমন আসে, যে সিলভার আর ক্লোরাইডের যে কনসেন্ট্রেশনের গুণফল সেটা কে ইন্টু এসপি, এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। তাহলে কে এসপি মানে solubility product, এখানে SP মানে আমরা solubility product বলতেছি। The equilibrium constant in the next new context is called the solubility product constant, or simply the solubility product. The value of KSP for a particular solubility equilibrium is constant at a given temperature। বারবার বলতেছি যে একটা নির্দিষ্ট টেম্পারেচারের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট। তাহলে KSP expression is also called ionic product or ion product, কিন্তু সব ক্ষেত্রে ionic product আর solubility product সেম না। এই যে আয়ন প্রোডাক্ট এটা কখন কাজ করে, যদি আমরা তাদের ভিতরে ডিফারেন্সটা দেখি, solubility product is the concentration of ion of electrolyte is raised to the power of their coefficient in the balanced chemical equation in a saturated solution। তাহলে এইখানে ওই যে তাদের কতটুকু কেমিক্যাল ইকুয়েশনে তাদের কোএফিসিয়েন্ট কতটুকু, সেটা দিয়ে আবার তাদের পাওয়ার দিতে হবে, মানে তাদের ধরো যদি 2টা আয়ন তৈরি হয় তাহলে সেখানে স্কয়ার হবে। তো এই ধরনের গুণফলকে আমরা বলি সলিবিলিটি প্রোডাক্ট। তাহলে এখানে দেখো আয়ন অফ ইলেকট্রোলাইট in the product of it is the product of concentration of ion in the electrolyte is raised by the power of their coefficient in the balanced chemical equation in solution at any concentration। আর এখানে ছিল ইন কেমিক্যাল ইকুয়েশন ইন এ স্যাচুরেটেড সলিউশন। তাহলে স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে আমরা বলবো সলিবিলিটি প্রোডাক্ট, আর যে কোনো কনসেন্ট্রেশন যদি আমরা বলি তাহলে সেটাকে আমরা বলবো আয়নিক প্রোডাক্ট। এখন ধরো স্যাচুরেশন হইলো না, স্যাচুরেশনের আগে লো কনসেন্ট্রেশনে, তাহলে সেটাকে আমরা আয়নিক প্রোডাক্ট বলবো। কিন্তু যদি স্যাচুরেটেড সলিউশনে চলে আসে তাহলে সেই মুহূর্তে আমরা যখন ইকুইলিব্রিয়াম থাকবে তাহলে আমরা তাকে বলবো সলিবিলিটি প্রোডাক্ট। এটা অ্যাপ্লিকেবল অনলি টু স্যাচুরেটেড সলিউশন আর অ্যাপ্লিকেবল টু অল টাইপ অফ সলিউশন অফ এনি কনসেন্ট্রেশন। এইটা কিন্তু আয়নিক প্রোডাক্টটা স্যাচুরেটেড এর ক্ষেত্রেও হবে, নন স্যাচুরেটেড এর ক্ষেত্রেও হবে। At concentration constant temperature its value is constant for a given electrolyte, কিন্তু the value keeps changing with concentration। এইখানে টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট আর এইটা হচ্ছে কনসেন্ট্রেশনের সাথে ডিপেন্ডেন্ট। তো এই জিনিসটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। তোমরা দেখো গত বিভিন্ন সালের কোশ্চেনে যে হোয়াট আর দি ডিফারেন্স বিটুইন সলিবিলিটি প্রোডাক্ট এন্ড আয়নিক প্রোডাক্ট। তাহলে কি পার্থক্যটা, যে সলিবিলিটি প্রোডাক্টের ক্ষেত্রে তোমার ইকুইলিব্রিয়াম থাকবে কখন, যখন তোমার স্যাচুরেটেড সলিউশন হবে, আর আয়নিক প্রোডাক্টের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম থাকবে কখন, ইকুইলিব্রিয়াম থাকবে না, এখানে হচ্ছে তোমার যে কোনো কনসেন্ট্রেশনে, তোমার স্যাচুরেটেড হইতে পারে, নন স্যাচুরেটেড হইতে পারে, ভেরি ডাইলুটেড হইতে পারে, আর হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে এটা কনস্ট্যান্ট
সলিবিলিটি প্রোডাক্ট। আয়নিক প্রোডাক্ট এটা আসলে টেম্পারেচারের থেকে এটা ওই সলিউশনের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে। তাহলে ইফ দি সলিবিলিটি অফ সল্ট AB is S and it is assumed that the dissociation completely in the saturated solution, then এখানে আমরা লিখতে পারি AB, এখানে S পরিমাণ যদি থাকে তাহলে এইটার সলিবিলিটি যদি S হয় তাহলে এখানে S একটা আয়ন আর আরেকটা আয়নও S পরিমাণ আয়ন তৈরি হবে। তো এইটার থেকে যে কনস্ট্যান্ট KSP, তাহলে আমরা যদি এটার গুণ করি এর কনসেন্ট্রেশন আর বির কনসেন্ট্রেশন, তাহলে সলিবিলিটি প্রোডাক্ট নিয়ে আরো বেশি আমরা আলাপ করব। ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল দেখাচ্ছে। তো এর পরের ক্লাসে আমরা এই সলিবিলিটি প্রোডাক্ট থেকে শুরু করব। এখন এখানে তোমার কমন আয়ন ইফেক্ট এবং আরো কিছু অঙ্ক আছে। তো আজকের ক্লাস আমার এই পর্যন্তই শেষ করতে হচ্ছে, আমার আরেকটা ক্লাস অলরেডি ওয়েট করতেছে। তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা ছিল, মাত্র 99 জন অ্যাটেন্ডেন্স দিছো, আর বাকিরা কেউ অ্যাটেন্ডেন্স দাও নাই। তো আমি জানি না কেন বাকিরা সব ঘুমাচ্ছে। 99 জন এখানে ক্লাস আছে স্যার, ভিতরে গিয়ে দেখেন অনেকেই দিছে। না আমার এখানে 99 না, এখন আসছে, এখন অনেক আসছে। আচ্ছা যাই হোক, এই যে যারা ঘুমাচ্ছ ঘুমাইতেই থাকো। কে যেন হ্যান্ড রেজ করছিলা? আমি এখানে স্ক্রিন শেষ করতেছি আজকে সলিবিলিটি প্রোডাক্ট পর্যন্ত, এরপরে সলিবিলিটি প্রোডাক্টের ইকুয়েশন গুলো আমরা দেখব। তো আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি। কে যেন? আর কেউ নাই। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে তোমরা যারা অ্যাটেন্ডেন্স এখনো দাও নাই দিয়ে দাও, অ্যাটেন্ডেন্স অফ রেখো না। থাকো আর যাই থাকো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার আমার কথা হবে। আমি এই ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাসটা আমি নিব। এখন রুবেল তুমি এই তোমাদের ওই লিংকে যদি না পাই তাহলে এই লিংকে আসতে হবে। এই ওয়াইস কুর্নি লগ্ন, তুমি কি লেভেল 1 এ নাকি? স্যার আমি লগ্ন না। তুমি তো লেভেল 1 এ। তোমরা তাহলে তুমি কোন ওয়াইস কুর্নি? আরেকজন? জি স্যার, আপনার আচ্ছা, গ্রুপে ছিলাম। তোমাদের যারা সিআর আছো তারা আমার সাথে একটু যোগাযোগ করো। নেক্সট ক্লাসে কবে হবে? আর আমি এই নোটটা আমি আজকেই দিয়ে দিব। তোমরা একজন আমাকে একটু আমার ইমেল অ্যাড্রেসে মেল করো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমি বের হচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।